আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদনের নির্দেশ। সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৬ জনকে হাজির। গুম আয়নাঘরে শুরু শেখ মুজিবের শাসনামলেই বললেন উপদেষ্টা মাহফুজ। সেই সময়ের একনায়কতন্ত্রের পরিকল্পনা হাসিনার আমলে বাস্তবায়ন মন্তব্য। তিস্তার পানির ন্যায্য হিস্সা করুণা নয়, বাংলাদেশের অধিকার বললেন তারেক রহমান। পতিত সরকার ভারতের সেবাদাসে পরিণত হয়েছিল মন্তব্য। ক্ষমা চাইলে আওয়ামী লীগের নিরাপরাধ লোকেরা নির্বাচন করতে পারবেন বললেন আসিফ ও সার্জিস। দল করলে সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। এবং ২১শে বইমেলায় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস সমগ্র ছোট কাকু ৪০ প্রকাশ। গবেষণার সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইটালি এবং স্লোভেনিয়ায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসবের খবর। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিল দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে অপর আসামি সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ২০ এপ্রিল হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশন বলেছেন আগামী মাসে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাবেন তারা। অসম্পূর্ণ প্রতিবেদন না দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন ট্রাইব্যুনাল। মাজহরুল মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার মামলায় প্রথমে ডিবি কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। পরে বিভিন্ন কারাগার থেকে সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, সাবেক উপদেষ্টা ডক্টর তৌফিক ই এলাহি চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সবশেষ আনা হয় সাবেক মন্ত্রী দীপুমণিকে। আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে আমরা সেই রিপোর্টটার কপি পেয়েছি। ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে। ২ মাসের সময় চেয়েছিলাম, আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। পরে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিষয়ে আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল। ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের তাদের ব্যাপারে একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার। প্রসিকিউশন জানিয়েছেন ভবিষ্যতে আরও অনেককে বিচারের মুখোমুখি করা হবে। মাজহরুল মান্না, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গুম ও আয়নাঘর শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছে। শেখ মুজিবের একনায়কতন্ত্রের পরিকল্পনা শেখ হাসিনার আমলে বাস্তবায়ন করা হয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে গুন্ডা লালন পালন করা হয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরে। রাজধানীতে তারুণ্যের উৎসবে তিনি আরো বলেন ফ্যাসিবাদ নির্মূলে আমূল পরিবর্তন দরকার, যা অল্প দিনে সম্ভব নয়। তাফিমুল ইসলামের রিপোর্ট। বৈষম্যহীন তরুণ বাংলাদেশ বিনির্মাণে রাজধানীর পিআইবি মিলনায়তনে তরুণের উৎসব 2025 আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহীদ শাকিলের মা।
ছেলের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়েই মঞ্চে জ্ঞান হারান তিনি। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তারুণ্যের শক্তিতে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়ানো হয়েছে। গত 15 বছর দেখেন আমরা কেউ কিন্তু নামলাম না, আমরা ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য, কিছু আসিফের জন্য, কিছু মাহফুজদের জন্য, তারা আমাদেরকে নেতৃত্ব দিবে। আমাদের যে অসিফাইড যে বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, পুলিশ, র্যাব, বিজিবিকে রক্ষী বাহিনীতে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। 72 থেকে 75 সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। গুম, আয়নাগর এবং এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, পুরো বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন। উপদেষ্টা মাহফুজ আরও বলেন, ফ্যাসিবাদের কাঠামো থেকে বের হতে না পারলে এদেশ আবারও হোঁচট খেলে আর উঠে দাঁড়ানো যাবে না। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘণ্টার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আর বলেন, ভারত পানি না দিয়ে তিস্তার পানি নিয়ে সমস্যা সমাধানে নিজেদেরকে পথ খুঁজে নিতে হবে। সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই। দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। পাশাপাশি বর্ষা সহ অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ আমরা। আসন্ন রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ত্রিমুখী চ্যালেঞ্জ আছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আওয়ামী লীগ আবারও সংগঠিত হচ্ছে উল্লেখ করে ডিসিদের সতর্ক থাকতে বলা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন, জেলা প্রশাসকরা আগে অপকর্মে জড়িত ছিলেন। রফিকুল বাশারের রিপোর্ট। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের শুরুতে 3 বাহিনীর প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠক শেষে জানানো হয়, আগস্টে লুট হওয়া 6000 অস্ত্রের মধ্যে 1400 এখনও উদ্ধার হয়নি। আওয়ামী লীগ আবারও সংগঠিত হয়ে কর্মসূচি দিচ্ছে জানিয়ে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। জননিরাপত্তা, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতায় রাখা ও হয়রানি ছাড়া সরকারি সেবা পাওয়ার প্রত্যাশা পূরণে জেলা প্রশাসকদের সজাগ থাকারও নির্দেশ দেওয়া হয়। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। সামনে রমজান মাস আসছে, সেখানে তাদেরকে একটা ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে। জেলা প্রশাসকরা আগে অপকর্মের সাথে জড়িত ছিলেন অভিযোগ করে আইন উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী সব করলে আর জনগণের সেবা দেওয়া ছাড়া তাদের উপায় থাকবে না। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়।
আইনি কাঠামোর মাধ্যমে সব পর্যালোচনা করে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের দাবির সাথে সহানুভূতিশীল বলেও জানান তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বন্যা নিয়ন্ত্রণ ও চাষাবাদের জন্য তিস্তা নদীর সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রকল্প নির্মাণে প্রস্তুত চীন। অপেক্ষায় আছে বাংলাদেশের সিদ্ধান্তের। সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন তৈরি থাকলেও গত 2 বছরেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বলেন, বাংলাদেশের সরকারে যেই থাক চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে রাষ্ট্রদূত আশা করেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠবে। এই সময় চীন থেকে ব্যবহৃত উড়োজাহাজ কেনার প্রস্তাব এবং বাংলাদেশিদের চিকিৎসায় ভিসা সহ সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। We want this project to be implemented as soon as possible, since it's very important for the people living along the Tista River. This project is a Bangladesh project. It is totally under your jurisdiction. You are sovereign states. So we are waiting for the decision by the Bangladesh government. Because China is ready, but we respect decision by Bangladesh side. For me, I concentrate on the G2G project, since it's directly regarded the Tista project. স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণহত্যায় জড়িত নয় আওয়ামী লীগের এমন যে কেউ ক্ষমা চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে। জেলা প্রশাসক সম্মেলনে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। জাতীয় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। রাজনৈতিক দলে যুক্ত হলে শিক্ষার্থী প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকবেন না বলেও তিনি জানান। আওয়ামী লীগ করেছে, কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়। তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে যায়। যে কেউ যদি কোনো রাজনীতির সাথে যুক্ত থাকে তাহলে তার উচিত হবে সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সেখানে যুক্ত হওয়া। গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে জাতীয় নাগরিক কমিটির সংলাপে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন না তারা ক্ষমা চাইলে নির্বাচন করার সুযোগ পেতে পারেন। সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন আলোচকেরা। লায়লা নওশিনের রিপোর্ট। গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী সংলাপের সবচেয়ে গুরুত্ব পায় দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা কিন্তু শুধু দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার ব্যাপার না, এটা তো আছেই। পাশাপাশি ঢাকা যে এই অঞ্চলের লিডার হবে, এটারও একটা ইঙ্গিত বা ইশতেহার কিন্তু এই কথাটার মধ্যে আছে। ৭১ সালে যে সাব মেসেজ জায়গাতে ফরেন পলিসি নিয়ে যাওয়া হয়েছিল, ২৪-এর মধ্য দিয়ে আমরা কিন্তু রক্তের মাধ্যমে সেটা রিগেইন করেছি। এই সময় প্রচলিত পররাষ্ট্রনীতি, সংস্কার ও আওয়ামী আমলের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করেন আলোচকরা। আমার রিঅ্যালাইনমেন্টটা সিরিয়াসলি ডিবেটেড হওয়া দরকার, আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে। হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা এই কারোর সাথে স্বামী স্ত্রী সম্পর্ক চাই না, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ চাই। সেমিনার শেষে নিরপরাধ আওয়ামী সমর্থকদের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানান সার্জিস আলম। যদি তাদের জায়গা থেকে তাদের ভিতরে এই চিন্তা ভাবনাটা আসে যে আসলে আওয়ামী লীগ এতদিন যা করে এসেছে এটা বাংলাদেশের রাজনীতি ছিল না, এটা ছিল ক্ষমতা পিপাসু রাজনীতি এবং রক্তের রাজনীতি, সেখান থেকে বের হয়ে এসে তারা যদি নিজেদেরকে সংশোধন করতে চায় এবং নতুন বাংলাদেশ নিয়ে যারা কাজ করুক, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের সাথে যদি কাজ করতে চায়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অন্যায়টা কখনোই করেনি, হয়তো সুযোগ ছিল করেনি,
তাকে আমরা একটা অন্যায়ের দায় দিব কিনা। নির্দিষ্ট কোনো দেশের সাথে বন্ধুত্ব বা শত্রুতা না করে ফ্যাক্ট কেন্দ্রিক সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দেন আলোচকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ অস্ট্রেলিয়া একসাথে কাজ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্লাইমেট পলিসি অ্যান্ড গ্রিন এনার্জি ট্রানজিশন শীর্ষক সংলাপে একথা বলেন তিনি। বলেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রান্তিক জনপদের মানুষের যুক্ত করে জলবায়ু অভিঘাত মোকাবেলা করতে হবে। সে সময় ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা নিরসনে 29তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করা হয়। I think we need to invest more to increase the capacity of SREDA, to give it some degree of autonomy, and to ensure that our accountability in the energy sector. Government can also work with the civil society groups, the community groups, and empower the communities to and encourage them also to go for solar dependent irrigation and not otherwise. ভাষার মাস ফেব্রুয়ারি। অমর 21 বইমেলার 18তম দিন আজ। সেখানে আছেন ইফতেখার উদ্দিন, সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। ইফতেখার, বইমেলার আজকে কি খবর আমাদেরকে জানাবেন, ভিড় কেমন দেখছেন সেটাও জানাবেন। রিদিতা, অমর 21 বইমেলার আজকের দিনের পরিবেশ বেশ ভালো, বেশ পাঠক, দর্শনার্থী এবং লেখকদের সমাগম আছে। সেই তুলনায় ধুলোবালি কম এবং অবস্থা বেশ ভালো। এছাড়া বইমেলায় একটু আগে আমরা দেখলাম যে গতকাল যে ছোট কাকু 40 এক খণ্ডে প্রকাশিত হলো, সেই বইটির অন্য প্রকাশে দেখলাম যে বেশ ভালো সাড়া আছে, অনেকে কিনছেন এবং প্রামাণ্য লেখালেখির কাজে যেই চিন্তার প্রয়োজন এবং গবেষণার প্রয়োজন সেই কাজেও বইটি রাখছেন। অন্যদিকে আরেকটা বিষয় আমি বলি যে বইমেলা এই পর্যন্ত নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 1700 ছাড়িয়েছে। তার বেশিরভাগই কবিতার বই, আর নতুন লেখক যারা লিখছেন তারা বেশিরভাগই কবিতাই লিখছেন এবং এই কবিতার বইগুলো পাঠকদের একটা শ্রেণী আছে, তারা কবিতার বই কিনছেন। এছাড়াও হরর, থ্রিলার, সাসপেন্স সহ বিভিন্ন ধর্মী বই এবারের বইমেলায় বিক্রি হচ্ছে এবং আজকেও দেখলাম যে নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। রিদিতা, ধন্যবাদ আপনাকে। অমর 21 বইমেলায় প্রকাশ হয়েছে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস সমগ্র ছোট কাকু 40। বাংলা ভাষায় 800 পৃষ্ঠার দীর্ঘ সাহিত্য নিদর্শন এটি প্রথম। অন্য প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন বরেণ্য কার্টুনিস্ট ও চিত্রশিল্পী রফিকুন নবী। বইমেলার প্রাঙ্গণে প্রকাশনা উৎসবে গবেষণা ও সাহিত্যের নানান অধ্যায়ে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্টজনেরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ছোট কাকু মানেই রহস্য আর অ্যাডভেঞ্চার। রহস্য উন্মোচনের নেশায় দেশ জুড়ে নানা স্থানে চলে ছোট কাকুর অভিযান। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্টি ছোট কাকু সিরিজে 40টি গ্রন্থ একসঙ্গে এক মলাটে। অমর 21 বইমেলায় হয়ে গেল প্রকাশনা উৎসব। ছোট কাকুর আরও অভিযান আসবে বলে আশার কথা জানান পর্দার ছোট কাকু বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। জানান বইটি নিয়ে তার অভিব্যক্তি। এতদিন ধরে ছোট কাকু যে ইমেজ নিয়ে তৈরি হচ্ছিল তার চাইতে একটা উন্নততর অবস্থানে আমরা যেতে পারি কি না, সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা দরকার ভেবে আমরা সেই আয়োজনটা করছি। আগামীতে দর্শক একেবারেই অন্য একটা রূপে আরো বেশি উত্তেজনাপূর্ণ আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হবেন। দেশের গণ্ডি পেরিয়ে ছোট কাকুর আগামী অভিযান প্যারিসে। এই ছোট কাকু নিয়ে আমাদের অনেক সময় আমরা পার করেছি। খুব শিগগিরই দুটো গল্প নিয়ে, একটা প্যারিস আরেকটা অন্য কোনো একটা জায়গায় ছোট কাকু মুভি আপনাদের সামনে উপস্থিত হবে, কমপ্লিট মুভি। এবং আমার মনে হয় যে ওটা সারা বাংলাদেশে সারানো হবে, না সবাইকে পৌঁছে দিতে পারবো। আর দ্বিতীয়ত বিদেশের ক্লায়েন্টগুলোর জন্য, আমরা বিদেশে প্রচুর বাঙালি আছে, আর শুধু আমরা বাংলা ভাষাভাষী আছি অলমোস্ট 10 কোটি লোক।
বা 20 কোটি লোক বিদেশে, তাদের জন্য আফজাল ভাই এই মুভিটা নিয়ে আসবে এবং সাগর ভাই এটাতে মত দিয়েছে। আমি আশা করি খুব শীঘ্রই আপনারা মুভিটা দেখতে পাবেন। এটা একটা অবশ্যই সংগ্রহ করার মতো বই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি গতবার থেকে এই ছোট কাকুর জার্নির সঙ্গে যুক্ত হয়েছি। আমি এজন্য বিশেষভাবে কৃতজ্ঞ আফজাল হোসেন এবং ফরিদুর রেজা সাগরের প্রতি। তা আমি গতবার যে শুরু করলাম, তো ওইবার আমি আসলে অনেক অল্প সময় আমাদের করতে হয়েছিল, কিন্তু এবার যেটা হয়েছে, এবার আমরা একটু প্রস্তুতি নেওয়ার জন্য অনেকটা সময় পেয়েছি, গুছিয়ে, এবং গোয়েন্দা গল্পের যেই টান টান উত্তেজনা এবং প্রত্যেকটা পরতে পরতে টুইস্ট কিংবা যে টার্ন বলি, সেটা এবার উপস্থিত থাকবে। এবং এবার আমরা এটাকে বলছি যে ছোট কাকু চ্যাপ্টার 2, মানে এটা একটু রিলঞ্চ হলো আর কি আমরা ছোট কাকুর। তো সেই জন্য আমরা এটা আপনারা কারিগরি এবং শিল্পী নির্বাচন সব জায়গাতে আপনারা অভিনবত্ব দেখতে পাবেন। এবং আমি আশা করি যে দর্শক বরাবরের মতোই এবারও ছোট কাকুকে দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করব এই রোজার ঈদে আমরা ছোট কাকুকে দেখতে পাবো বিভিন্ন মাধ্যমে। ম্যাগাজিন অন্যদিনের এবারের ঈদ সংখ্যায় প্রকাশ করা হবে ছোট কাকুর অ্যাডভেঞ্চার। প্রকাশনার যে সুবিধা দিয়ে আছে সেগুলোকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রকাশনা মানের একটা বই করা, এবং সেই চেষ্টাটি আমরা করেছি। আমাদের এই চেষ্টার সঙ্গে বিভিন্ন জন নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। 800 পৃষ্ঠা দীর্ঘ এই বইটি সাহিত্যকর্মের নিদর্শন হয়ে থাকবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আমাদের দেশে বাংলার লেখালেখির ক্ষেত্রে মামা শব্দটি ছিল আগে খুব গুরুত্বপূর্ণ। মামা ভাগ্নের গল্প যেখানে যাই, মামা শব্দটি সবচেয়ে আগে আসতো। মামা ভাগ্নে কি করছে? সাগর ভাই একটি বিকল্প জায়গা দাঁড় করে দিলেন কাকু এই ক্যারেক্টারটি। এটা কিন্তু আরেকটি স্থান তিনি, এটা কিন্তু নতুন আমাদের সাহিত্যে। সাগর তার চমৎকার সব অভিযান, তার ইমাজিনেশন থেকে তিনি আমাদের একটা নিজেদের মতন করে ইমাজিনেশনের ওয়ার্ল্ড তৈরি করে দিয়েছে, যে যার মতন করে আমরা আসলে এটার ছবিটা আঁকি। কিন্তু শ্রদ্ধেয় আফজাল হোসেন এঁকেছেন যেভাবে, সেই ইমাজিনেশন ওয়ার্ল্ডটা, সেই ইমাজিনারি ওয়ার্ল্ডটাও আমাদের কাছে খুব প্রিয় হয়ে গেছে। এখন ছোট কাকু মানেই আফজাল হোসেন, ছোট কাকু মানেই হচ্ছে আফজাল হোসেনের সঙ্গে তার এই বীরের বেশে একজন ডিটেকটিভের যেই জার্নি বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশ জুড়ে, সেই জার্নির অংশ এখন আমাকেও মনে হয়, আমার নিজেকেও মনে হয়। কিংবদন্তি চিত্রশিল্পী রফিকুন নবীর আঁকা প্রচ্ছদ বইটিকে দিয়েছে নতুনত্ব। এই বইটির প্রচ্ছদ এঁকেছেন রফিকুন নবী, যিনি ঘোষণা দিয়েছেন এরপরে 80 ঊর্ধ্ব বয়স, উনি লাইন ঠিক মতো দিতে পারেন না, হাত কাঁপে, উনি আর কোনোদিন প্রচ্ছদ করবেন না, ছবি আঁকবেন, প্রচ্ছদ করবেন না। শেষ প্রচ্ছদ এই বইটির। এটি একটি ঐতিহাসিক ঘটনা। বইটির মেকআপ গেটআপে অনেক জায়গায় আফজাল হোসেনের আধুনিকতম দৃষ্টিভঙ্গির ছোঁয়া আছে। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। অমর একুশে বইমেলায় 23 নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে ছোট কাকু 40 বইটি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বইমেলায় পুরো মাস জুড়ে টানা চতুর্থবারের মতো হাইজিন পার্টনার হিসেবে কাজ করছে ডেটল হারপিক। মেলার প্রবেশ পথে দর্শনার্থীদের ডেটল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া মেলায় স্বাস্থ্যসম্মত টয়লেট সেবা নিশ্চিতে কাজ করছে হারপিক। হারপিকের পক্ষ থেকে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা টয়লেটে পরিচ্ছন্নতা কর্মীর ব্যবস্থা করা হয়েছে। হ্যান্ড হাইজিন ও টয়লেট হাইজিন ছাড়াও মেলায় শিশুদের হাইজিন শিক্ষার জন্য ডেটল হারপিক হাইজিন কারিকুলাম স্টল রয়েছে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের লক্ষ্য। এর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তিনি আরও জানান, গত সরকারের দুর্নীতি খুঁজে বের করতে আইসিটি মন্ত্রণালয় নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিগত সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
তাই এই মন্ত্রণালয় নিয়ে শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানান প্রেস সচিব। এই বিষয়ে প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন, যেটা একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি। ডিজিটালাইজেশন, ডিজিটাল বাংলাদেশের নামে যে ধরনের অনিয়ম এবং করাপশন হয়েছে, সেই করাপশনকে কিভাবে করেছে, কত টাকা এখান থেকে পাচার হয়েছে, কিভাবে সুনির্দিষ্ট করাপশনে কোন কোন জায়গায় বেশি বেশি মানে মানি পিলপার হয়েছে, সেই পুরো জিনিসগুলো দেখা এবং এর ফলে আমরা কতটা এফেক্টেড হয়েছি পুরো একটা, তারা এই কমিটি একটা পুরো একটা 2 মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা, এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন। এখন যেটা হচ্ছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে। ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেসারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা উঠে যাবে এমন সম্ভাবনার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় 80 জন আরোহী নিয়ে একটি বিমান উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক শিশুসহ কমপক্ষে 19 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে আসছিল। কানাডার সবচেয়ে বড় বিমানবন্দর পিয়ারসনে বিমানটি অবতরণের আগে ব্যাপক তুষারপাত হয়, তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কানাডা পরিবহন মন্ত্রী অনিতা আনন্দের কার্যালয় নিশ্চিত করেছে বিমানের আরোহীদের সবার নাম জানা গেছে, কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিটল টাটা, বিশেষ সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উত্তর পূর্ব ইটালি এবং পশ্চিম স্লোভেনিয়ার সীমান্তের শহরগুলি একই ভূখণ্ডের অধিভুক্ত ছিল, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের নতুন সীমানা পুনর্নির্ধারণ করা হলে এই অঞ্চল বিভক্ত হয়ে যায়। এই দুটি অঞ্চল হল ইটালির গোরিজিয়া এবং স্লোভেনিয়ার নোভা গরিকা। দীর্ঘ সময় পর 2025 সালে ইউরোপীয় সংস্কৃতির রাজধানী হিসেবে এই দুই শহরের সূচনা হয়। এরই অংশ হিসেবে দুই দেশের ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত, বাদ্যযন্ত্র, বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন ছিল। গরিজিয়া এবং নোভা গরিকার মধ্যে সুসম্পর্ক ইউরোপীয় সহযোগিতার প্রতীক ও মডেল হিসেবে কাজ করবে বলে জানান আয়োজকেরা। পুবারি ব্যাংক বাণিজ্য সংবাদ। তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ইয়ুথ স্টার্টআপ সামিট 2025 হয়েছে। নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে উদ্বোধনীতে বক্তব্য দেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হল তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানে দক্ষতা বাড়ানো। ইয়ুথ ইনভেনশন চ্যালেঞ্জের খুলনা ও বরিশাল পর্বে প্রথম স্থান অর্জন করে ইকো সেন্টেন্স। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর। মেয়েদের 10টি ক্লাবের অংশগ্রহণে বুধবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-2025। এর একদিন আগে ক্যাপ্টেনদের নিয়ে বিসিবির আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনে উৎসব মুখর দেখা দিল দেশের তারকা নারী ক্রিকেটারদেরকে। ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী মোহামেডানের সঙ্গে এবার শিরোপার রেসে টেক্কা দিতে চান নিগার সুলতানা জ্যোতিষ শেল্টে ক্রিকেট একাডেমি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদনের নির্দেশ, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 16 জনকে হাজির।
গুম আয়নাঘরে শুরু শেখ মুজিবের শাসনামলে, বললেন উপদেষ্টা মাহফুজ। সে সময়ের একনায়কতন্ত্রের পরিকল্পনা হাসিনার আমলে বাস্তবায়ন, মন্তব্য। তিস্তার পানি ন্যায্য হিস্সা করোনা নয়, বাংলাদেশের অধিকার, বললেন তারেক রহমান। পতিত সরকার ভারতের সেবাদাসে পরিণত হয়েছিল, মন্তব্য। ক্ষমা চাইলে আওয়ামী লীগের নিরাপদ লোকেরা নির্বাচন করতে পারবেন, বললেন আসিফ ও সার্জিস। দল করলে সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। এবং 21শে বইমেলায় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস সমগ্র ছোট কাকু 40 প্রকাশ, গবেষণা সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা। শেষ করছি চ্যানেল সংবাদ, ধন্যবাদ।